আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, তিনি এবং তার সহোদরা শেখ রেহানা দুজন একই সঙ্গে আমাদের একটি সামরিক বিমানে করে ভারতের রাজধানী দিল্লির সন্নিকটে একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন। পরবর্তীতে আমরা খেয়াল করলাম তিনি ইসরায়েলি প্রযুক্তি কাজে লাগিয়ে তার যারা অনুসারী একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের অনেকের সঙ্গে যোগাযোগে সচেষ্ট হলেন। এক ধরনের লজিস্টিক সাপোর্ট তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছেন। তার ফলে তিনি এই সংযোগগুলো করতে সক্ষম হয়েছেন বা করতে পেরেছেন। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে, এখন কি তাকে ভারতের আশ্রয় দেওয়া বৈধতা আছে? টেকনিক্যালি স্পিকিং, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যেদিন থেকে ইস্তফা দিলেন সেদিন থেকে তিনি আর কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ব্যবহার করবার জন্য এলিজিবল নন। তারপরেও যেহেতু যেই সময় তিনি বাংলাদেশ ত্যাগ করলেন এবং আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতে ল্যান্ড করলেন, একটা ইমিগ্রেশন ফর্মালিটি তো মেনটেন করতেই হয়েছে। তো ফলে ওই পাসপোর্টটি আমার ধারণা সেখানে ইমিগ্রেশন ফর্মালিটির অংশ হিসেবে সিল তার কতদিন ধরে থাকবেন তিনি সেরকম একটা মেয়াদ হয়তো বেঁধে দেওয়া হয়েছে বা হয়ে থাকে, বা ইনডেফিনিট ভিসাও হতে পারে। তো সেটা এখন ন্যাচারালি তিনি এখন যেহেতু প্রধানমন্ত্রী নন, সে কারণে তার লাল পাসপোর্ট সারেন্ডার করতে হবে। আমি নিজে লাল পাসপোর্ট এন্টাইটেল ছিলাম। পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আমি চতুর্থ ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমাদের শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শহীদ আবু সাইদ আমারই সময়ে 2019 সনে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন। তো আমি যখন আমার মেয়াদ দায়িত্ব শেষ করি, আমি ডিজি পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের অফিসে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সে গিয়ে আমার যে পাসপোর্টের মেয়াদ আরও ছিল বেশ কিছুদিন, আমি সেটা রিভোক করে নিয়ে আসি এবং এর পরে আমি অর্ডিনারি পাসপোর্ট, সেটা ই পাসপোর্ট প্রথম চালু হচ্ছে, সেটা গ্রহণ করি। তা এখন একজন সাধারণ নাগরিক হিসেবে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীকেও হয়তো ই পাসপোর্ট গ্রহণ করতে হবে। যদি তিনি অ্যাপ্লাই করেন তখন হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে, কিন্তু কোনো অবস্থায় লাল পাসপোর্ট ব্যবহার করার সুযোগ থাকলো না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? দেখুন, আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সঙ্গে, এবং মজার ব্যাপার হচ্ছে অনারেবল এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি বিভিন্ন দেশের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তি করেছেন ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে যারা ডিসিডেন্ট, বিরোধী কিংবা তার ভাষায় তার পিতার হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাদের ফিরিয়ে আনার সুবিধার্থে এই চুক্তিগুলো করেছেন। এবং মজা হচ্ছে যেই ব্যবস্থা ব্যাপারে তিনি উৎসাহিত ছিলেন সেই ব্যবস্থাই এখন তার জন্য হয়তো কাল হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা এখন কেমন আছে বা কিভাবে দিন কাটছে এ বিষয়ে কোনো তথ্য কি দিতে পারবেন? আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, তিনি এবং তার সহোদরা শেখ রেহানা দুজন একই সঙ্গে আমাদের একটি সামরিক বিমানে করে ভারতের রাজধানী দিল্লির সন্নিকটে একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন। তারপর সেখানে নিরাপদ আশ্রয়ে আছে। পরবর্তীতে আমরা খেয়াল করলাম তিনি ইসরায়েলি প্রযুক্তি কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশের তার যারা অনুসারী একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের অনেকের সঙ্গে যোগাযোগে সচেষ্ট হলেন। এক ধরনের লজিস্টিক সাপোর্ট তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছেন। তার ফলে তিনি এই সংযোগগুলো করতে সক্ষম হয়েছেন বা করতে পেরেছেন। আমাদের বরগুনার একজন মধ্যম সারির নেতার সঙ্গে তার এই যোগাযোগের বিষয়টা তো ধরা পড়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি
আমার জানামতে আটক হয়েছে। একজন পতিত স্বৈরশাসকের জন্য এত দরদ দেখাচ্ছেন কেন ভারত? দেখুন, আইড সে যে আপনার সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে ভারত হচ্ছে সেকেন্ড হোম। তিনি এর আগেও প্রায় বছর 6 সেখানে 75-এর সেই 15 আগস্টের পরে জার্মানি থেকে ফিরে ভারতে আশ্রয় ছিল। তার সন্তান সন্ততিরা তারাও তাদের যে আর্লি স্কুলিং সে ভারতে করেছে, কোদাই কেন তার মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ ভারতে। ফলে তার জন্যে এটা আনফ্যামিলিয়ার কোনো টেরেন নয়। আর ভারত যেটা করেছে, তিনি যে পরিমাণ তার ভাষায় ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছেন, যেভাবে ভারতকে লাভবান করেছেন, সেটা ভারত ভুলতে পারবে না। তারই অংশ হিসেবে এখন ভারত ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে তার প্রতিদান প্রদান করছে। শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিতে চাচ্ছে না, তাহলে ভারতে কি তার শেষ ঠিকানা হবে? যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি যতটুকু জানি তার যে ভিসা সেটি রিভোক করা হয়েছে। তার মানে ইন এ ওয়ে ইউ আর নট ওয়েলকাম। ভিসা ছাড়া তো তার পক্ষে প্রবেশ করা সম্ভব না। আর এখন পাসপোর্টও নেই, টেকনিক্যালি স্পিকিং ভ্যালিড পাসপোর্ট ওই অর্থে। তো ফলে ইউরোপীয় দেশগুলো, আপনার বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, এবং তারা বারংবার তাগাদা প্রদান করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন হাসিনা রেজিমকে যে এভাবে ক্ষমতা আঁকড়ে রাখাটা সঠিক নয়। একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আপনার যেই সাফাই তারা দেওয়ার চেষ্টা করেছে সেটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। এমনকি 7 জানুয়ারি যে ইলেকশনটা তিনি করলেন, তার ঠিক পরদিন মাঝরাতে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক প্যারাগ্রাফ যে স্টেটমেন্টটা হাজির করা হয়েছিল, সেখানে অবজারভারদের বরাত দিয়ে বলা হয়েছিল দ্যাট ইলেকশন ওয়াজ দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার। খেয়াল করেন, এই বার্তাটাও তিনি আমলে নেননি এবং তার যারা অনুসারী তারা হর্ষধ্বনি করেছেন যে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তিকেও এক হাত দেখে নিতে সক্ষম এবং তিনি ম্যাজিক ওমেন, ওয়ান্ডার ওমেন, এই টাইপের বিভিন্ন রকম বিশেষণ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কেউ কেউ এমন পর্যায়ে মন্তব্য করেছেন যে তিনি তার পিতাকেও ছাড়িয়ে গেছেন। অনেকে তাকে রাজনীতিবিদ হিসেবে আর ব্যাখ্যা বিশ্লেষণ পরিচয় না দিয়ে রাষ্ট্রনায়ক বলবার চেষ্টা করেছে। বাংলাদেশের বন্যার পেছনে ভারত কতটা দায়ী? দেখুন, আমাদের অভিন্ন যে 50টার বেশি নদী, তার অধিকাংশ মানে শতকরা সিংহভাগ ভারত থেকে উৎসর্গিত। তো ফলে আমাদের একটা কম্প্রিহেন্সিভ ওয়াটার ম্যানেজমেন্ট ব্যবস্থায় আমরা থাকতে পারিনি, মূলত ভারতের পলিসির কারণে। ভারত সার্ক স্পিরিটের ভেতরে এমন একটা নক্তা দিয়ে রেখেছে যে যা কিছু বাইল্যাটারালি সলভ করতে হবে, মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচে যাওয়া যাবে না। তো ওয়াটার ম্যানেজমেন্টটা যদি প্রকৃত অর্থে কার্যকর করতে হয় আমাদের এই রিজিয়নে, তাহলে অনবোর্ড নিতে হবে চীনকে, কারণ আমাদের ব্রহ্মপুত্রের উৎস চীন। তারপর নিতে হবে নেপাল, ভুটান এবং কোনো কোনো ক্ষেত্রে মিয়ানমারকেও সংযুক্ত করা ভালো। তাহলেই একটা কম্প্রিহেন্সিভ ওয়াটার ম্যানেজমেন্ট ব্যবস্থা কার্যকর করা সম্ভব। এত বৈরিতা সত্ত্বেও খেয়াল করে দেখেন, সেই 60-এর দশক থেকে পাকিস্তান এবং ভারত তারা কিন্তু ইন্দাজ যে রিভার বা সিন্ধু নদীর যে পানি, সেটি চমৎকারভাবে তারা ভাগ বাটোয়ারা করতে পেরেছে বলেই বিশ্বের সেরা আপনার বাসমতি চাল তারা 2 পাঞ্জাবেই তারা আপনার পূর্ব পশ্চিম পাঞ্জাব 2 দেশে অবস্থিত, তারা কিন্তু তা গ্রো করতে সক্ষম হয়েছেন। এবং লং গ্রেইন বাসমতি তারা গ্রো করতে পেরেছেন স্নো ফেড হিমালয়ান যে রিভার, যে পঞ্চ নদীর সমাহারের মধ্য দিয়ে সেটা তারা পেরেছে। এত বৈরিতা থাকা সত্ত্বেও তারা যদি পারেন, আমরা কেন পারলাম? এটা মূলত আমাদের নতজানু নীতির কারণে। আমি খোলামেলাই বলবো, পাকিস্তান ওই অর্থে নতজানু
আপনার অবস্থানে কিন্তু নেই। ভারতের তুলনায় তনুবকুর দিক থেকে পাকিস্তান আয়তনে ছোট হতে পারে, কিন্তু সেয়ানে উভয় দেশই নিউক্লিয়ার ক্যাপাবল দেশ এবং বেশ কটা যুদ্ধ তারা করেছেন, ছায়াযুদ্ধেও লিপ্ত হয়েছেন, কিন্তু সবাই সবাইকে সমঝে চলে। আমি পাকিস্তান ভারত সীমান্তে দেখেছি পরিস্থিতি কতটা ফোর্টিফাইড। যখন নির্বাচন পর্যবেক্ষণ করতে আমরা পাকিস্তানে গিয়েছিলাম তখন এই অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু আমরা একেবারেই মনে হয় চাঁদবানের মতো অবস্থানে আছি। ভারতের এই শুটিংয়ের চাঁদবানি, সেই ফেলানি বলুন বা পরবর্তীতে যতবারই আমাদের নাগরিকদের প্রাণ হারাতে হয়েছে, এটা মূলত একতরফাভাবেই, দু একটা ব্যতিক্রম বাদে। আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান যখন ডিজি বিডিআর ছিলেন, তিনি একবার শুধুমাত্র অ্যাসার্ট করেছিলেন, আর আগে পরে ওই অর্থে কেউ কিন্তু অ্যাসার্ট করেন।